সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি তাজওয়ার মাহমিদ। চলমান রাজনীতিতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বর্ষিয়ান রাজনীতিবিদরা। জনগণের ঐক্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের আভাস দেখছেন ডক্টর কামাল হোসেন। বিএনপি নেতা আব্দুস সালাম বলেছেন, নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে নতুন করে ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে। নির্বাচন ও রাজনীতি নিয়ে এই ষড়যন্ত্রের কলকাঠি নাড়ছেন তাহলে কারা? আর এত বড় গণ অভ্যুত্থান, সব ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর ঐক্যের পর কোন ষড়যন্ত্রের দুশ্চিন্তা করছেন বর্ষিয়ান রাজনীতিবিদরা? সমকালীন রাজনৈতিক অন্যান্য বিষয় সহ আজকের সম্পাদকীয়ের বিষয় নির্ধারণ করা হয়েছে নির্বাচন নিয়ে শঙ্কা কিসের। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন হারুনুর রশিদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য। এছাড়াও আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সদস্য সচিব, এবি পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়াও ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। তারেক রহমানের চাঁদাবাজির 4 মামলা বাতিলের রায় আপিলেও বহাল। এখনও দেশে ফেরার পরিবেশ তৈরি হয়নি বললেন বিএনপি নেতা। দ্রুত ভোট দিয়ে ক্ষমতা হস্তান্তরের আহ্বান। নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করেছে আওয়ামী লীগ। পুনরুদ্ধারে যা দরকার তাই করবে ইসি। ভোটাধিকার ফেরাতে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি সিইসির। দলগুলোর সঙ্গে আলোচনা করে জুলাই ঘোষণাপত্রের খসড়া প্রস্তুত করবে সরকার, জানালেন প্রেস সচিব। হাসিনাকে ফিরিয়ে বিচার করাই অগ্রাধিকার। এবং এবার টিউলিপের বোনের নামে ফ্ল্যাট উপহার পাওয়ার তথ্য যুক্তরাজ্যের গণমাধ্যমে। ফজলে নূর তাপস ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের 2 মামলা। আমরা আলোচনায় আসি। প্রথমে ফুয়াদ ভাই, আপনাকে দিয়ে একটু শুরু করি। বর্ষিয়ান রাজনীতিবিদ ডক্টর কামাল হোসেন আজকে মন্তব্য করেছেন যে জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে তার বিরুদ্ধে ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন তিনি। আপনি আসলে কি এরকম কোনো ষড়যন্ত্রের গন্ধ পেয়েছেন কিনা, এবং পেলে সেটি কি ধরনের ষড়যন্ত্র? ধন্যবাদ। না, আমি আসলে কোনো ষড়যন্ত্র দেখতে পাচ্ছি না। দেশ অ্যাবসলিউটলি ফাইন আছে। অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে দেশ যেভাবে এগোচ্ছে, সবার একটা সাপোর্টের জায়গা যেটা আছে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় সরকার, তাদের পারফরমেন্স ডেলিভারি করছে। অনেক প্রচুর চ্যালেঞ্জ আছে, সমালোচনা করবার প্রচুর স্পেস আছে, কোনো সন্দেহ নাই। আমরাও কারেক্টলি করছি এবং বিএনপিও করছে। বিএনপি কারেক্টলি করছে, কোনো সন্দেহ নেই। আবার এটাও বলছে তাদের লিডারশিপ থেকে, যেটা তাদের সরকার। বিএনপি নেতৃবৃন্দ রিপিটেডলি একই কথা বলেছে, তাদের অ্যাক্টিং চেয়ারপারসন থেকে শুরু করে সবাই বলেছেন। তো সেইখানে আমি যেটা বোধ করি যে বাংলাদেশে গত 16 বছরে আমরা এক ব্যক্তি, এক পরিবার এবং এক দলের একটা মতামতের উপরে রাষ্ট্র চলেছে এমনটা দেখে অভ্যস্ত হয়ে গেছি। একটা গণতন্ত্রে যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন লেভেলে ফাংশন করে, তারা যে 10টা মতামত ক্রিয়েট করে এবং একই দলের 10 জন নেতা একই বিষয়ে যে 10 ভাবে ভাবতে পারে, এই কালচারে আমরা অভ্যস্ত না। যতটুকু হয়েছিলাম অতটুকু আবার ভুলে গেছি। আমরা শুধুমাত্র শেখ হাসিনার মতামত সম্পর্কে জানি এবং তার ল্যাসপেন্সার চাকর বাকররা একই বলয় মেনটেন করে কথা বলেছে। তাই সাডেনলি যখন আমরা এই ন্যাশনাল ট্রমার মধ্য দিয়ে পোস্ট হাসিনার জায়গা থেকে আমরা নতুন একটা জার্নি শুরু করেছি, ওই ট্রমা থেকে আমরা বের হয়ে আসতে পারি নাই। আমরা যখন 5টা মত দেখি আমরা ঘাবড়ায় যাই। আচ্ছা, বিএনপির সাথে ওখানে জামাতের সম্পর্ক খারাপ হয়ে গেছে। আচ্ছা, জামাত আর বিএনপি তো মুখোমুখি হয়ে গেছে, তাহলে কি আমাদের আন্দোলন ব্যর্থ হয়ে যাচ্ছে? বিএনপির সাথে নাগরিক কমিটি, ছাত্রদের দূরত্ব তৈরি হচ্ছে। নির্বাচন সংস্কার কোনটা আগে কোনটা পরে এগুলো নিয়ে দ্বিমত হচ্ছে। অ্যাবসলিউটলি পারফেক্ট। দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি, যে আপনি আপনার জায়গা থেকে আপনার মতামত তুলে ধরবেন, যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, তথ্যউপাত্ত দিয়ে জনগণকে হেল্প করা। ইনফ্যাক্ট যে দ্য বেস্ট পসিবল ওপিনিয়নটাকে যেন সে পিক করতে পারে, সবচেয়ে গ্রহণযোগ্য যৌক্তিক মতটা যেন আমাদের দেশের মানুষরা, সাধারণ জনগণ যেন পিক করতে পারে। মানে জনগণের মধ্যে কি আসলে এরকম একটা ধারণা তৈরি হয়েছে কিনা যে ভিন্ন মত যে গণতন্ত্রের সৌন্দর্য, সেটা কি আসলে মানুষও ভুলতে বসেছে কিনা? এটা অফকোর্স, এটা তো সাডেনলি একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ দিন শেষে আওয়ামী লীগই বাংলাদেশ, গত 16 বছর এটা হয়েছে
যে মুজিব কোট পরা পেঙ্গুইনরাই বাংলাদেশ, গরমের দেশে এত পেঙ্গুইন এবং তারাই বাংলাদেশ। তো এই বাস্তবতা থেকে যদি আপনার মাইন্ডসেটকে, যেটাকে রিসেট বাটন বলা হচ্ছে, ফিরায় নিয়ে আসতে হয়, তাহলে আপনার একটা লম্বা সময় এই চর্চাটা আমাদের করতে হবে, জারি রাখতে হবে। যেটা জরুরি সেটা হচ্ছে রাষ্ট্র আকারে, জাতীয় আকারে রাজনৈতিক দলগুলো কোন জায়গায় কখনো দ্বিমত করবে না, এই জায়গাটা একমত হওয়াটা জরুরি। এবং আপনি যদি মনে রেখে থাকেন, ফরেন সার্ভিস একাডেমিতে যে আগরতলায় আমাদের অ্যাম্বাসিতে যে ইন্ডিয়াতে অ্যাটাক হইল, তারপরে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা সক্রিয় রাজনৈতিক দল সেখানে উপস্থিত থেকেছে এবং তারা সবাই মিলে অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছে যে আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের জাতীয় স্বার্থ এবং আত্মমর্যাদা, এই প্রশ্নে কোনো ইখতিলাফ নাই, কোনো ভিন্নমত নাই, আমরা সবাই একমত এই প্রশ্নে। এবং সেটার যে পিকচারটা আছে লাল সবুজের পতাকার পরে, এই ছবিটা বাংলাদেশের হিস্টোরিক পিকচার, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। এত সুন্দর ছবি আপনি 53 বছরে আর দেখেন নাই। ধর্মীয় নেতাদের সঙ্গেও একটা, ধর্মীয় নেতাদের সাথে হয়েছে, ছাত্র সংগঠনের সাথে হয়েছে, সবাই মিলে যেটা করেছে, এই ধরনের একটা অসাধারণ নজিরবিহীন ঘটনা বাংলাদেশে 53 বছরে ঘটে নাই। যেটা বাইরে আমরা দেখি যে ন্যাশনাল ক্রাইসিসে সকল রাজনৈতিক দল এক প্ল্যাটফর্মে একসাথে এসে কথা বলে, একসাথে বলে যে ইয়েস, প্রাইম মিনিস্টারের সাথে আমরা একমত, প্রেসিডেন্টের সাথে আমরা একমত। 9/11-এর কথা মনে করেন, কংগ্রেসে, সিনেটে সব রাজনৈতিক দল একসাথে এসে ব্রিফিং করেছে, প্রেসিডেন্ট ব্রিফিং করেছে। আমরা ইংল্যান্ডে দেখেছি 7/7 2005-এর বোম্বিংয়ের পরে প্রাইম মিনিস্টারের নেতৃত্বে ডাউনিং স্ট্রিটে সকল বিরোধী দলীয় নেতা একসাথে প্রেস ব্রিফিং করেছে যে ন্যাশনাল ইন্টারেস্টে আমরা প্রাইম মিনিস্টারের সাথে আছি, উনি যে মতামত দিয়েছেন, উনি যে অ্যাকশন প্ল্যান নিয়েছেন, এই অ্যাকশন প্ল্যানের সাথে আমরা একমত। তো বাংলাদেশে এই জিনিসটা দেখে আমরা অভ্যস্ত না, এই জন্য যেটা হচ্ছে সাডেনলি একটা নার্ভাস সিনড্রোমটা কাজ করে। কিন্তু এটা অ্যাবসলিউটলি ফাইন। বিএনপির 10 নেতা 10টা বিষয়ে কথা বলবে, নাগরিক কমিটি একটা মত দেবে, জামাত একটা কথা বলবে, এগুলো আমাদের গণতন্ত্রের সৌন্দর্য এবং এটাকে আমাদেরকে বহাল রাখতে হবে, চালিয়ে যেতে হবে। যৌক্তিক জায়গা হচ্ছে সম্মানের যেন ঘাটতি না হয়, ব্যক্তিগতভাবে যেন আমরা কাউকে অ্যাটাক না করি, আমরা ইস্যুতে থাকবো, ইস্যুর সাথে দ্বিমত করব। আমি আপনার কাছে পরবর্তী প্রশ্ন নিয়ে আসবো হারুন ভাইয়ের কাছে, তার আগে শুনবো যে নির্বাচন নিয়ে কি আসলে, নির্বাচনের যে সময়সীমা প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন, সেটা নিয়ে কি আসলে রাজনৈতিক পরিসরে কোনো ধরনের ভিন্ন মত আছে কিনা, সেটা থেকে কোনো ধরনের ভিন্ন মতে তৈরি হতে পারে কিনা বা ঐক্যে ফাটল ধরতে পারে কিনা, আপনার কাছে পরবর্তী প্রশ্ন করব। তার আগে আমি হারুন ভাইয়ের কাছে একটু জানতে চাই যে বিএনপি মহাসচিব বলেছেন যে দেশে নতুন করে ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে। কি ধরনের চক্রান্ত আসলে আপনাদের মনে হয়? আমি যেটা মোটা দাগে মনে করি, আমি সময় টিভিকে ধন্যবাদ আজকে সম্পাদককে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে, আর দেশ বিদেশের সকল দর্শকের প্রতি নববর্ষের শুভেচ্ছা রইল। এখানে আমাদের সহ আলোচক ব্যারিস্টার ফুয়াদ বলেছে, ভালো কথা বলেছে। আমি আসলে যে বিষয়টা খুব উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, বাংলাদেশের 53 বছর অতিক্রম করে আমরা 54 বছরে পদার্পণ করেছি, কিন্তু এটা বাস্তব সত্য যে আমরা গত 53 বছরে বাংলাদেশের জাতীয় এবং আন্তর্জাতিক ইস্যুতে আমরা বৃহত্তর রাজনৈতিক দলগুলো ঐক্যমতে বা একটা জায়গায় বসতে পারি নাই, এবং এটা আমাদের ব্যর্থতা। এবং বাংলাদেশে যেটা আমি গত 40 বছর থেকে আমার দেখছি যে বাংলাদেশ স্বাধীনতার পর যে নতুন সরকার আসলো, তারা দলীয় সংকীর্ণতার মধ্যেই আবদ্ধ থাকলো, যার ফলশ্রুতিতে তারা জনমতকে উপেক্ষা করে এক পর্যায়ে একদলীয় শাসনের দিকে চলে গেল। এর জন্য আওয়ামী লীগকে ব্যাপক মূল্য দিতে হয়েছে। এরপরে আপনার বাংলাদেশের আমি বলবো যে অবিসংবাদিত নেতা, যিনি দুঃসময়ে স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সরাসরি যুদ্ধ করেছে, আবার আপনার 75 সালের ওই দুঃসময়ে উনি আবার জাতির কাণ্ডারি হিসাবে আবির্ভূত হয়েছিলেন এবং দেশে আপনার একটা বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা উনি পুনঃপ্রবর্তন করেছিলেন। এবং তখন থেকেই কিন্তু আপনার বিএনপির ব্যাপারে জাতীয় এবং আন্তর্জাতিক একটা চক্রান্ত অব্যাহত আছে, এখনো আছে। আমি 60-এর দশক থেকে যেটুকু আমি লেখাপড়া করেছি দেখেছি যে যখন একটা আপনার অন্তর্বর্তীকালীন সরকার আসে, যে কোনো প্রক্রিয়াই হোক, অধিকাংশ সময় তো সামরিক বাহিনী এসছে, সামরিক বাহিনী ছত্রছায়া এসছে, এখনো যে সরকার আছে তাদের পিছনেও সামরিক বাহিনীর একটা সমর্থন আছে, সরাসরি বলছেন জনগণের সমর্থন আছে না, আছেই তো। কারণ এই আপনার যখন 5 জুলাই এবং আগস্টের যে পরিবর্তন আসলো, প্রথম তো সেনাবাহিনীর প্রধানের দপ্তরে গিয়ে সব রাজনৈতিক দল মিলিত হয়েছে। তারপরে কি এটা মিলিটারি ব্যাক বলা যাবে? মিলিটারি ব্যাক আমি বলবো না, কিন্তু তাদেরও একটা সমর্থন এখানে আছে, বা তাদেরও এখানে একটা মাঠে তো তারা এখনো বিদ্যমান, এই সরকারকে সহায়তা দানের জন্য তো মাঠে এখনো তারা বিদ্যমান, প্রশাসনকে বা আইন প্রয়োগের সংস্থাকে। যাই হোক,
তো এইখানে যে বিষয়টা হচ্ছে যে আমার যেটা দেখা যে গত 30-40 বছরে এই ধরনের সরকার যারা এসছে তাদের পরীক্ষা নিরীক্ষার সময় 2 বছর, জেনারেল এরশাদও তাই, 111-এর সময় তাদেরও সময় 2 বছর। এই সরকার আপনি দেখেন তারা যেটা বলছে যে আগামী জুলাইয়ের মানে 2026-এর প্রথমার্ধে, তার মানে আলটিমেটলি কিন্তু 2 বছরই হচ্ছে। এবং এই সময়ের মধ্যে যে সমস্ত কর্মকাণ্ডগুলো পরিলক্ষিত হচ্ছে এটা আমাকে উদ্বেগ বা আমি শঙ্কা মনে করছি। ব্যারিস্টার ফুয়াদ যেটা বলেছে যে গণতন্ত্রের সৌন্দর্য, গণতন্ত্রে ভিন্ন মত থাকবে, আপনার না হলে তো সব একদল হতো, ভিন্ন দাবি দেওয়া থাকবে। আমরা যদি আজকেই আপনার সংবিধান সংস্কার নিয়ে আলোচনায় মিলিত হয় সব কি আপনার একদল একমত হতে পারবো? নিশ্চয়ই পারবো না। জি। এবং আপনার বিভিন্ন রাজনৈতিক দল আজকে বিভিন্ন বক্তব্য বা বিভিন্ন দাবি উপস্থাপন করছে, সেটা যৌক্তিক হোক অযৌক্তিক হোক, এটা করা তাদের নৈতিক আমি মনে করি অধিকারও আছে। সেটা নিয়ে কোনো না, আপনি যদি একটু সুনির্দিষ্ট করতেন কি কি বিষয় আপনাকে উদ্বিগ্ন করছে? উদ্বিগ্ন করছে যে আপনার বাংলাদেশের নির্বাচন না সংস্কার, জি, এই বিষয়কে নিয়ে আপনি বলছেন যে আগে বিচার এবং সংস্কার প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে তারপরে নির্বাচন। তো বিচার এবং সংস্কার প্রক্রিয়া সম্পূর্ণ করতে কতদিন লাগবে এ ব্যাপারে সুনির্দিষ্ট যারা এই দাবিটা উত্থাপন করছে তাদেরকে তো সুনির্দিষ্ট বলতে হবে। বিচার প্রক্রিয়া আপনি কোনোভাবেই নির্ধারিত করে দিতে পারেন না যে আপনাকে বিচার 6 মাসের মধ্যে সম্পূর্ণ করতে হবে, এটি সম্ভব নয়। আপনি যদি বিচার প্রক্রিয়া তড়িঘড়ি করে করতে যান সেটা নিয়ে প্রশ্ন আসবে। এবং এত বড় একটা ঘটনা, এখানে শেখ হাসিনা, তার দোসর, তার সঙ্গী সব মিলিয়ে আপনি বিচার করতে গেলে এটা দীর্ঘ সময় প্রক্রিয়া চলবে। জি। তো সুতরাং আপনি বিচার প্রক্রিয়াতে আপনি সম্পূর্ণ করার পর আপনি নির্বাচনে যাবেন, একটা বিষয়টাকে আপনি নির্ধারণ করতে হবে যে আপনি কতদিন এটা টাইম নেবেন। সেটা কি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে না? এটা তো শুধুমাত্র রাজনৈতিক দলের জায়গা থেকে বলছে, যারাই বলুক না কেন, যারাই বলুক পক্ষ থেকে দাবি তোলা হয়েছে যে আগে বিচার তারপর সংস্কার। আমরা বিচারের পক্ষে তো আপনার কোনো দ্বিমত নাই। জি। শেখ হাসিনা তার অপরাধীদের সঙ্গী দোষরদেরকে বিচার করতে হবে, এ ব্যাপারে জাতীয়তাবাদী দল আমরা বা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এ ব্যাপারে কোনো ভিন্ন মত নাই। 2 নম্বর হচ্ছে যে আপনার সংস্কারের ব্যাপারে আপনাকে ক্লিয়ার একটা ধারণা দিতে হবে কি সংস্কার করবেন আপনি। নির্বাচনকে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করার জন্য কি কি সংস্কার করা প্রয়োজন, বিচার বিভাগকে সংস্কার করার জন্য কি কি, এগুলো তো আমাদের যে গণতন্ত্রের অগ্রযাত্রা আমরা বারবার হোঁচট খেয়েছি। আমরা 91 সালে আপনার আন্দোলনের মধ্য দিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন হলো, নির্বাচনের পর আবার আন্দোলন হলো, আবার তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত হলো, নির্বাচন হলো, সরকারের ক্ষমতা আসলো। এরপর আমি বলবো, আপনি খুব ভালো করে আপনি লক্ষ্য করেন যে 91 সাল এবং 96 সাল নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীনে হয়েছে, তারপরও আওয়ামী লীগ ক্ষমতা আসেনি। 96 সালে আওয়ামী লীগ কোয়ালিশন সরকার করেছে, এরপরে দেখেছে যে আমাদের জনমতের অবস্থাটা কি। তারপরে আপনার সেটেলড ইস্যুকে আনসেটেল করে দিয়ে আপনার 111 এসছে, এবং 111-এর মধ্য দিয়ে আপনার পরবর্তী তাদের ক্ষমতায় বসিয়ে দেওয়া হয়েছে। এবং এই আওয়ামী লীগকে আপনার ক্ষমতায় নিয়ে আসার জন্য তৎকালীন সময় যারা খেলোয়াড় ছিল, বিএনপি চাইতে আওয়ামী লীগ বেটার, আওয়ামী লীগ তখন সমস্ত রাজনৈতিক দলকে একত্রিত করেছে। একত্রিত করার পরে তারা বাংলাদেশের সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে। এখন যারা ওই সময় আপনার এই 111-এর আগমনের ক্ষেত্রে খেলোয়াড় ছিল, তারা এখন তার জবাব দিতে পারবে? আমি এই কারণেই আপনার আশঙ্কা করছি যে এই যে বিলম্ব করা হচ্ছে, আমরা কি বলছি যে বর্তমান সরকারের আমরা সমর্থন দিচ্ছি। প্রফেসর ইউনূস নিঃসন্দেহে জাতীয় আন্তর্জাতিকভাবে অত্যন্ত সম্মানিত ব্যক্তি। আমরা একটু প্রশ্ন আমাদের যদি করি আস্থা এবং আমাদের বিশ্বাস নষ্ট হয়। যে একটু প্রশ্ন যদি একটু করি যে 6টি সংস্কার কমিশন মানে প্রথমে গঠন করা হয়েছিল, যেগুলো যাদের প্রাথমিক দায়িত্ব আসলে রাষ্ট্র সংস্কারের বা থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যাল একটা কথা আছে। মানে আমি যদি শেষ করি যে এটা নিয়ে কি আপনারা সন্তুষ্ট না? বা না, আমি আমার কথা হচ্ছে সংস্কারের বিষয়টা আপনি দেখছেন, সংস্কার আপনি একটা কমিটি করে দিয়েছেন, সংস্কারের একটা রূপরেখা বা সংস্কারের একটা কিছু বিষয় যেসব ব্যক্তিদেরকে দায়িত্ব দিয়েছেন তারা একটা রূপরেখা বা জাতির সামনে উপস্থাপন করবে। এ ব্যাপারে ভিন্নমত আসতে পারে, ভিন্নমত আসবেই, স্বাভাবিক। ইতিমধ্যে দেখেছেন যে প্রশাসন সংস্কারের ব্যাপারে ইতিমধ্যেই প্রশাসনের অ্যাডমিন ক্যাডারের লোক এটাকে গ্রহণ করে নাই, এবং তারা এটা নিয়ে আপনার রীতিমতো রাস্তায় প্রতিবাদ করেছে, এবং এটার সচিবালয়ে তারা মিছিল পর্যন্ত করেছে। ঠিক আছে না? তাহলে আপনার এখানে সংস্কার প্রক্রিয়াটা বাস্তবায়ন করতে গেলে এখানে রাজনৈতিক ঐক্যমতের প্রয়োজন আছে, এবং সংস্কার প্রক্রিয়া তো চলমান। আমাদের দেশের সংকটটা কোথায়? এই 15 বছর আমরা কেন সংকটাপন্ন হয়েছি? সংবিধানের তো আপনার যে ধারাগুলো ছিল সেই ধারাগুলো যদি আপনার কার্যকর থাকতো, সংবিধান তো আপনার স্থগিত করেনি, কিন্তু সংবিধানের ধারাগুলো শেখ হাসিনা বা শেখ হাসিনার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আপনার কেউ গ্রহণ করেন, মানে নাই। আপনার পুলিশ প্রশাসন, আপনার আইন প্রকারী সংস্থা,
তারা সেগুলো বিচার বহির্ভূত মানেনি। হত্যাকাণ্ড ধন্যবাদ। ঘটিয়েছে, আমি কিন্তু আপনার বিচার কাছে- কি করেছে? জি, আমি আপনার কাছে আপনি আবার গুমের আসবো। শিকার হয়েছে, গুমের কি আমরা বিচার প্রার্থীরা যারা গুমের শিকার হয়েছে জি, তারা আমি আইন আশ্রয় নিতে আপনার কাছে পেরেছি? আবার আসবো। আমি ফুয়াদ ভাইয়ের কাছে একটু প্রশ্ন করতে চাই, যে প্রশ্নটা রেখেই আপনার হারুন ভাইকে প্রশ্ন করেছেন যে নির্বাচন নিয়ে যে সময়সীমার বিএনপি যেটাতে একমত না, ছাত্ররা বলছে বিচারের পরে তারপর নির্বাচন করতে হবে, এটা নিয়ে কি আসলে রাজনৈতিক ঐক্যমতে ছেদ পড়তে পারে এবং মানে সেটা আসলে আরো প্রক্রিয়াটাকে আরো জটিল করে তুলতে পারে কিনা? আমার কাছে মনে হচ্ছে না এখনো। কারণ হচ্ছে যে একটা রাজনৈতিক দলের জায়গা থেকে বারবার নির্বাচনের দাবি তোলাটা তার নিজস্ব পলিটিক্স আছে। প্রত্যেক রাজনৈতিক দলের তো নিজস্ব রাজনীতি আছে। তো যে দলটা গত 16 বছর তাকে নির্বাচন করতে দেওয়া হয় নাই অথবা ভ্যালিডলি অংশগ্রহণ করবার স্পেস সে পায় নাই, তার একটা হিউজ কনস্টিটিউয়েন্সি আছে, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। অতএব তার এই আকাঙ্ক্ষা থাকাটা খুবই স্বাভাবিক। এবং এর ভিতরে ধরেন একটা বড় সিনিয়র লিডারশিপ আছেন যারা 75+, কেউ 80 অ্যারাউন্ড বয়স আছে। তো তাদের কাছ থেকে এই জায়গাটার একটা প্রেশার থাকতে পারে যে নির্বাচনটা তাড়াতাড়ি হলে হয়তো তারা অংশগ্রহণ করতে পারবেন, সেই জায়গাটা আছে। এবং এই ইলেকশন মুডটা ধরে রাখাটাই হলো তার পলিটিক্স। অতএব এখানে আমি খুব দৃশ্যত কোনো বাজে কিছু অথবা নেতিবাচক কিছু দেখতে পাচ্ছি না। অনেকে বোধ করছে বিএনপি কত নির্বাচন করছে, করবে না কেন? যে কোনো রাজনৈতিক দলের একটা মানে এমফ্যাসিসের জায়গা তো হচ্ছে নির্বাচন, সে একটা প্রসেসের মধ্য দিয়ে নির্বাচিত হতে চায়। বিএনপি তো এটা বলছে না যে সে যেন তেনভাবে তাকে ক্ষমতায় বসিয়ে দেওয়া হোক, সেটা তো সে বলছে না, সে নির্বাচিত হয়ে আসতে চায়। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার গত 16 বছরের লড়াই সংগ্রামে বিএনপির তো একটা মানে মাস্টার স্ট্রাইকের একটা রোল ছিল। তার দল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, হাজার হাজার নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, মামলা হয়েছে 50-60 লাখ মামলা, প্রচুর। মানে মামলা হয়েছে আপনার 1,32,000, আপনার আসামি হচ্ছে 60 লক্ষের উপরে, পলাতক জীবনযাপন করেছে 1 কোটির উপরে। তাহলে এই হিউজ ল্যান্ডস্কেপে আপনাকে বাংলাদেশের রাজনীতিতে দেখতে হচ্ছে। বিএনপির আর একটা ভয়ের কারণ হচ্ছে 1/11। বিএনপি যে কারণে বারবার ষড়যন্ত্রের জায়গাটা দেখতে পাচ্ছে, বিএনপি বোধ করছে যে 1/11-এর সময় তো তাদেরকে ডিসপ্রপোর্শনেটলি গ্রেফতার করা হয়েছে, অপারেশন ক্লিন হার্টের নামে এদিক সেদিক করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, নেতৃবৃন্দকে জেলে নেওয়া হয়েছে। এরকম অনেক মামলার আসামিরা এখনও সিনিয়র নেতৃবৃন্দরা আছেন যারা এগুলোর ধকল পোহাতে হচ্ছে। এবং দিন শেষে দেখা গেল যে দিল্লির ইনস্টল করা একটা ফেক নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করতে হয়েছে। 100 সিটে বিএনপিকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে। আমাদের গোয়েন্দা সংস্থা এবং আমাদের তখনকার মিলিটারি 1/11-এর যে সিভিল ব্যুরোক্রেসি এবং মিলিটারি ব্যুরোক্রেসি ছিল তারা মিলে সেটা করেছে। তো বিএনপি তো এটা ফার্স্ট হ্যান্ড ভিকটিম। অতএব সে যখন আজকের সেনা ফোর্সের দিকে তাকায়, সশস্ত্র বাহিনীর দিকে তাকায়, সে কিন্তু একটা আওয়ামী লীগ দেখতে পায়, ভ্যালিডলি দেখতে পায়। কারণ টোটাল ফোর্স তো ডিএনএ করা গত 16 বছরে, যার প্রত্যেকটা ডিএনএ স্যাম্পলিং করে তাকে কর্নেল বানানো হয়েছে, মেজর বানানো হয়েছে। সে যখন সচিবালয়ের দিকে দেখে, সহজ দেখে যে 80% হচ্ছে গত 16 বছরের বেনিফিশিয়ারি। ডিসি বলেন, এসপি বলেন, টিএনও বলেন, লার্জলি তো গত রেজিমের বেনিফিশিয়ারি। সে যখন সিভিল সোসাইটির দিকে তাকায়, বড় বড় পত্রিকার সম্পাদক, সিইও, মালিক, তারা তো লার্জলি আওয়ামী বলয়ের মানুষ, তথাকথিত সুশীল, যারা প্রাউডলি বলেছিল যে 1/11 আমাদের ডাকা সরকার। অতএব এই বিষয়গুলো যখন বিএনপি দেখে তখন তাকে তো ট্রমাটাইজ করে সার্টেনলি, যে সে এত বড় একটা দল হবার পরেও, সে ক্ষমতার কাছাকাছি থাকার পরেও সে ক্ষমতায় যেতে পারে নাই। এবং আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিন, 5ই জানুয়ারি 2014-র যে নির্বাচন ছাড়া, ভোট ছাড়া যে দেশ দখল করা যায়, মানে বাংলাদেশকে জয় বাংলা করবার রাজনীতিটা একদম ইলেকটোরাল পলিটিক্সের মধ্য দিয়ে আমরা দেখেছি 2014 সালে। অতএব বিএনপি তো এই জিনিসগুলো মেমোরি থেকে তার চলে যাবার কথা না। বিএনপি বেগম খালেদা জিয়া দেখেন একটা ভুয়া মামলায় এতগুলো বছর জেলে থাকলো, তার 40 বছরের স্মৃতি বিজড়িত তার বাড়ি থেকে তাকে এক কাপড়ে অত্যন্ত অপমানজনকভাবে বের করে দেওয়া হয়েছে। তার এক ছেলে মারা গেছে, আর এক ছেলে আপনার নির্যাতিত হয়ে প্রবাসে জীবনযাপন করছে। অতএব বিএনপির জুতোয় পা দিয়ে যদি আপনি রাজনীতিটাকে দেখেন, এই ভাবনাগুলোর অবকাশ আছে। এবং বিএনপিকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করতে হবে যে তার এই জেনুইন কনসার্নগুলোকে তারা কিভাবে অ্যাড্রেস করছে। তাহলে উল্টা দিকে দেখেন, উল্টা যুক্তিটা। প্রশ্ন যদি মাঝখানে আপনাকে করি, যে বিএনপির, আপনি বলছেন যে বিএনপির তাড়াতাড়ি নির্বাচন চাওয়া একটা পলিটিক্সে তাদের রাজনীতির একটা পার্ট, তো সেই ক্ষেত্রে কি আসলে তাদের এই দাবিটাকে পাশ কাটিয়ে
সংস্কারের দিকে আসলে বেশি মনোযোগী হওয়া এটা প্রয়োজন? একটা জায়গা। আমি এখন বিপরীত দিকের আপনি তো বক্তব্যটা একটা বলছি। দলের আসলে নেতা, সেখান থেকে আপনার পার্সপেক্টিভ জানতে রাইট, চাচ্ছি। এখন আপনি গণ অভ্যুত্থানে আসেন, উল্টা দিকের বক্তব্যটা কোথায়? উল্টা দিকের বক্তব্য হচ্ছে যে বাংলাদেশে গত 15-16 বছর ধরে রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে। আমরা প্রত্যেকবার আগে পরে নির্বাচনে বলেছি যে জেনুইন নির্বাচন হোক, হাসিনাকে বিদায় দিতে হবে, তত্ত্বাবধায়ক সরকার হোক, নির্বাচনকালীন সরকার হোক। এই দাবিগুলো তো রাজনৈতিক দলগুলো করে আসছে, আমরাও করেছি আমাদের ছোট জায়গা থেকে, জি। বিএনপিও করেছে। কিন্তু আমাদের ডাকে তো মানুষ নামে নাই। আমাদের ডাকে তো লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ জেলায় উপজেলায় রাস্তা ব্লক করে নামে নাই। অতএব রাজনৈতিক কর্মী হবার পরেও বোধ করতে হচ্ছে যে জুন জুলাই আগস্টের দিন শেষে ছাত্রদের ডাকে কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছে, আমরাও নেমেছি, রাজনৈতিক দলগুলোও নেমেছে, সবার অবদান আছে এই আন্দোলনে, অভ্যুত্থানে। অতএব বুঝতে হবে যে শুধু নির্বাচনের জন্য যখন আমরা আন্দোলন করলাম তখন কেন মানুষ নামলো না, কেন রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে মানুষ নামলো না, কেন আমাদের ডাকে কোটি কোটি মানুষ নামলো না। কিন্তু ছাত্রদের বৈষম্যহীন বাংলাদেশের ডাকে, সংস্কারের ডাকে, পরিবর্তনের ডাকে, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, এই কথা বলবার পরে কেন এই 3 সপ্তাহের মেসি আর রোনালদোর পিছনে পুরো দর্শক নেমে গেছে, পুরো স্টেডিয়াম নেমে গেছে? এটাও আমাকে বিবেচনা নিতে হবে। আমি রাজনৈতিক কর্মী, আমি আন্দোলন করেছি, কিন্তু আমার আন্দোলনে মানুষ নামে নাই, এটাও আমাকে স্বীকার করতে হবে। কারণ আমি যদি ইতিহাসের প্রতি সৎ না থাকি তাহলে আমি ভবিষ্যৎ নেতৃত্বের জায়গায় আমি দেশকে নিতে পারবো না। গণ অভ্যুত্থানের ক্রেডিট নাকি একটু কারাকারি আপনি দেখেন কোথাও? না, আমি সবাইকে ক্রেডিট দিতে চাই। একটা বিষয় হচ্ছে, দেখেন একক করে নেওয়ার একটা প্রয়াস কোথাও দেখেন? এটা যদি কেউ করে তাহলে আওয়ামী লীগের ইতিহাস থেকে তাকে শিক্ষা নিতে হবে। মুক্তিযুদ্ধ রেজিস্ট্রেশন করে আওয়ামী লীগ নিজের নামে লেখায় নেবার কারণে কি হয়েছে? বাংলাদেশ থেকে আওয়ামী লীগ ডাইনোসর হয়ে গেছে, মুসলিম লীগ হয়ে গেছে। অতএব কোনো পরিবর্তনের একক ক্রেডিট যদি কোনো গ্রুপ নিতে চায়, সে রাজনৈতিক দল হোক অথবা অরাজনৈতিক গ্রুপ হোক, তাহলে তারাও ডাইনোসর হয়ে যাবে, এটা ইতিহাস। তাহলে দেখেন যে লড়াইটা কোথায়, যে বৈষম্য বিরোধী ওয়ালগুলো দেখেন, কোনো ওয়ালে কিন্তু আপনি লেখা দেখবেন না যে অবিলম্বে নির্বাচন দেন, 3 মাসের ভিতর নির্বাচন চাই। আপনি ছাত্রদের ওয়ালগুলো দেখেন, তাহলে এই যে 35-40-এর নিচে বয়স যে 6 কোটি তরুণ, যাদের একটা বিশাল অংশ এই আন্দোলনে সক্রিয় ছিল, তার ভাবনাটাকেও আমার মাথায় রাখতে হবে। সেজন্য আমি সংস্কার এবং নির্বাচনকে বিপরীতমুখী অবস্থান থেকে দেখি না, আমি দেখি একটা কম্প্রিহেন্সিভ, একটা কালেকটিভ দাবি নামার জায়গা থেকে, প্যারালাল, যে রাজনৈতিক না সম্পূরক, মানে মানে একটার সাথে আরেকটা মুখোমুখি না, কমপ্লিমেন্টারি জায়গা থেকে, যে রাজনৈতিক দলগুলোর একটা প্রত্যাশা আছে, তরুণ ছাত্র সমাজের একটা প্রত্যাশার জায়গা, নাগরিক সমাজের একটা প্রত্যাশার জায়গা। এই প্রত্যেকটা ডট মিলেই তো হাসিনা বিরোধী মোহনাটা তৈরি হয়েছে। এই মোহনাটাই তো একটা সিন্ধুতে পরিণত হয়েছে, যে কারণে হাসিনাকে পালাতে হয়েছে। অসংখ্য ধন্যবাদ ফাদ ভাই। সবটা মিলিয়ে আমার ভবিষ্যৎ বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ। আমরা কিছুক্ষণ আগে খবর পেলাম যে 7 জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন বেগম খালেদা জিয়া। খবরটি নিশ্চয়ই সুখকর। বিএনপি নেতা হিসেবে হারুন ভাইয়ের জন্য আরও সুখকর হবে, কারণ এতদিন একটা ভুয়া মামলায় ফুয়াদ ভাই বলছিলেন যে দীর্ঘদিন হাউস অ্যারেস্ট ছিলেন, কখনো জেলেও ছিলেন। সুখকর। এটা নিয়ে আপনার কাছে একটু মন্তব্য চাবো। আবার পাশাপাশি আরেকটা বিষয় নিয়ে মন্তব্য চাবো যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে তারেক রহমানের দেশে ফেরার পরিবেশ এখনো নিশ্চিত করতে পারেননি। দুইটা বিষয়ে একটু মন্তব্য চাবো। না, ধন্যবাদ। আমি তার আগে একটু বলতে চাই যে আপনার গত জুলাই আগস্টের যে বিপ্লব বা যে আপনার পরিবর্তন, আপনি কি এটা বিপ্লব বলছেন? তো এখানে আপনার ঘটনার সূত্রপাতটা কোথা থেকে? আমরা ধরেন যে বিএনপি সহ আমাদের অন্যান্য শরিক দলগুলো গত 15-16 বছর যাবৎ আমরা মানুষের অধিকার বা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই সংগ্রাম অব্যাহত ছিল। বহু মানুষ প্রাণ দিয়েছে বিভিন্নভাবে, বহু এই যে 60 লক্ষ মামলা হয়েছে, আর 1 লক্ষ বা 1.5 লক্ষ যে মামলা হয়েছে, সবই আপনার এই ঘটনাকে কেন্দ্র করি। যখন সরকার সেটেলড ইস্যুকে আবার আনসেটেল করলো, কোটার ব্যাপারে কিন্তু একটা সেটেল হয়ে গেছিল, তারপরে আবার সেটাকে আনসেটেল করলো আদালতের দোহাই দিয়ে। এটা আমরা জানি, এটা বিস্তারিত বলার অপেক্ষা রাখে না। এর পরবর্তীতে আপনার ছাত্ররা যখন এটার প্রতিবাদ করলো এবং ছাত্রদের প্রতিবাদের এক পর্যায়ে যখন আপনার ছাত্রদের উপর যেভাবে আপনার শক্তি প্রয়োগ করা হলো, ছাত্রলীগকে দিয়ে যেভাবে আপনার বিভিন্ন জায়গায় ছাত্রীদের উপরও যেভাবে হামলা চালানো হলো, এইটা সাধারণ মানুষের মধ্যে ভয়ানকভাবে প্রতিক্রিয়া হয়েছে এবং এতে ফলশ্রুতিতে সারা দেশের ছাত্ররা, সাধারণ ছাত্ররাও নেমেছে, সাথে সাথে তাদের অভিভাবকরা নেমেছে, শিশু সন্তানরাও নেমেছে, যার ফলশ্রুতিতে আজকের এখানে আপনার কোনো মেডিসিন আর শেখ হাসিনার কাজে লাগেনি। তো
তো যাই হোক, সেটা তো অবশ্যই আল্লাহর তরফ থেকে ফয়সালাটা এসছে, যে অপরাধ করেছে তার শাস্তি তাকে পেতে হবে। বেগম খালেদা জিয়া আপনার, আমি বলবো যে দেখেন, বাংলাদেশের এই 40 বছরের রাজনীতিতে বেগম খালেদা জিয়া নিঃসন্দেহে এমন একজন মহিলা যিনি গৃহবধূ থেকে উনি দেশের দুঃসময় হাল ধরেছিলেন তার স্বামীর মৃত্যুর পর, এবং সেখানে বিএনপিকে তিনি দাঁড় করিয়েছিলেন। তারপরে বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী, এবং যখন চূড়ান্ত আন্দোলন সমস্ত রাজনৈতিক দল দেশে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে, সেই দাবি মেনে নিয়ে সংবিধানে সংযোজন করে সংসদ ভেঙে দিয়ে আবার আপনার নির্বাচনের ব্যবস্থা করেছিলেন। এই যে বিষয়গুলো আপনার, তারপর বেগম খালেদা জিয়াকে আপনার 2008 সালে, যেটা ফুয়াদও বলল, যে দেখেন 2008 সালে একটা ষড়যন্ত্রের নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে বিএনপিকে 30টা সিট দেওয়া হয়েছে, পার্লামেন্টে উনি গিয়েছেন। 2008 সালে 111 সরকারের মধ্যে জরুরি অবস্থার মধ্যে নির্বাচন হয়েছে, অনেক লম্বা আলোচনা। এরপরে বেগম খালেদা জিয়াকে বাইরে রাখলে এটা সরকারের জন্য থ্রেট, একটা মামলা দিয়ে তাকে অবরুদ্ধ করে রেখে দিল, চিকিৎসার সুযোগটাও দিল না। এখন যাই হোক, আজকে ওনার মামলা থেকে উনি খালাস হয়েছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। এবং ওনার পরিবারের সাথে উনি বিচ্ছিন্ন ছিলেন দীর্ঘ 17 বছর, 1-2 বছর না, 17 বছর। তাদের বিরুদ্ধে সকলে, তাদের শিশু সন্তানের বিরুদ্ধে মামলা। জি, এই অবস্থার পর এতে ওনার সুচিকিৎসা প্লাস তার সন্তান, তার পরিবারের সাথে দীর্ঘদিন যে সাক্ষাৎ হয়নি, এই সাক্ষাৎ, আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে হায়াতে তয়বা দান করুক, সুস্থতার সাথে ফিরে আসুক। উনি বাংলাদেশের হয়তো রাজনীতিতে আপনার সেই ভূমিকা না রাখতে পারলেও তার যে প্রতি মানুষের কৃতজ্ঞতা বোধ বা তার প্রতি মানুষের যে সম্মান, এটা লক্ষ্য করেছেন গত ডিসেম্বরের আমাদের বিজয় দিবসের প্রোগ্রামে। উনি এই অসুস্থ অবস্থায় যাওয়াতে যে সম্মান মর্যাদাটা তাকে দেওয়া হয়েছে, এটা সারা দেশের মানুষ কিন্তু সাংঘাতিক, সশস্ত্র বাহিনী দিবস 21 নভেম্বর, এবং এতে সারা দেশের মানুষ কিন্তু সাংঘাতিকভাবে, এতে কিন্তু বর্তমান সরকারের, বিশেষ করে প্রফেসর ইউনূসেরও আপনার ইমেজ অনেক বেড়েছে, যে উনি বিগত সময়ে সম্মান মর্যাদা বঞ্চিত ছিল, তাকে সম্মান দেওয়া হয়েছে। এটা যেটা ব্যারিস্টার ফুয়াদ বললো, যে আমরা রাজনীতি যারা করি, ছোট দল হোক আর বড় দল হোক, মর্যাদার একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয়। বিগত সময়ে কিন্তু মানুষকে অসম্মান করা হয়েছে, না বললেই নয়। আপনি ব্যারিস্টার মইনুল হোসেনের মতো লোক পুলিশ কাস্টডিতে নিয়ে তাকে যেভাবে আপনার রক্তাক্ত করা হয়েছে, এটা দেশ বলা যায় যে গুন্ডা পান্ডা দেশে পরিণত হয়েছিল। তো বাংলাদেশের কোনো সম্মানী মানুষ বিগত সরকারের সময়, ভিন্ন মতের মানুষরা সবাই অসম্মানিত হয়েছে। কর্নেল ফারুক, কর্নেল রশিদ আপনার ধরেন যে শেখ মুজিবকে হত্যা করেছে, কিন্তু তার সন্তানরা তো তার জন্য অপরাধী নয়, কোনোভাবে অপরাধী করতে পারবেন না। কিন্তু তার পরিবারের সদস্যদেরকেও যেভাবে তাদেরকে হেনস্থা করা হয়েছে, আল্লাহর ফয়সালা তো এমনি আসেনি। আজকে শেখ হাসিনা, শেখ মুজিবের গোটা পরিবার, তার আত্মীয় স্বজন সবাই দেশ ছাড়া হয়েছে। এই যে জুলুমটা করেছে, জুলুমের প্রতিদান আল্লাহ পাক কোরআনে এই জন্যই বলছে যে যারা জালিম তাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে দুই জায়গাতে আল্লাহ শাস্তি দিবেন। এর দৃশ্যমান আপনার, আমি কথাগুলো বলছি এই কারণেই যে আজকে বিগত 15 বছর যে জুলুমটা হয়েছে মানুষের প্রতি, আজকে যে পরিবারটা জুলুম করেছে, দেখেন পরিবার এখন সবাই দেশ ছাড়া, সবাই দেশ ছাড়া। শেখ মুজিবের মৃত্যুর পর মানুষের একটা সহানুভূতি বা সিম্প্যাথি ছিল, কিন্তু আজকে শেখ হাসিনা, তার পরিবার, তার পরিজনরা দেশ ছেড়ে চলে গেছে, মানুষের কোনো সিম্প্যাথি নাই, বরং মানুষ আজকে ঐক্যবদ্ধ যে তার বিচার করতে হবে। ঠিক আছে না? তো আমি একটু এই প্রশ্নে আজকে যে কারণে অন্তর্বর্তীকালীন সরকার, যে কারণে আপনারা তারেক রহমানের আসার ক্ষেত্রে আরেকটা যেটা প্রশ্ন করেছিলেন, তারেক রহমান অবশ্যই যত দ্রুত সম্ভব দেশে ফিরে আসবে। তার বিরুদ্ধে সারা বাংলাদেশে যে পরিমাণ মামলা, আমার জেলাতেও মামলা ছিল, সে মামলাগুলো সে চাই যে তার মামলাগুলো সে খালাস হয়ে আসবে আইনের প্রক্রিয়ার মধ্য দিয়ে। তো এগুলো প্রায় অধিকাংশ, প্রায় 80-90% মানে আপনার এই হয়ে গেছে। কিছু কিছু মামলা তো আপনার কিছু সময় ব্যাপার থাকে, কোর্টে স্টে ছিল, হাইকোর্টে স্টে ভ্যাকেট করতে হবে, তারপরে সেগুলো আপনার আদালতে যাবে, সেগুলো আপনার যে প্রক্রিয়াগুলো আছে ব্যারিস্টার ফুয়াদে ভালো বলতে পারবে। যে কারণে আপনার তার বিরুদ্ধে সারা দেশে বিভিন্ন জেলায় অসংখ্য মামলা হয়েছে, একই মামলা, একই বেরিটে সারা দেশে মামলা ছড়িয়ে দিয়েছে। এই মামলাগুলো আপনার নিষ্পত্তি করার চেষ্টা করছে। তাছাড়া দেশে আপনার যেটা একটা নির্বাচনের আবহাওয়া তৈরি হোক, একটা আমার যেটা ধারণা যে আপনার রাজনীতির জায়গাটা একটা পরিষ্কার একটার মধ্যে আসুক,
এরপরে নিশ্চয়ই সে আসবে আপনার বাংলাদেশে, আমরা তো অপেক্ষায় আছি। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আমার পরবর্তী যে দুটো প্রশ্ন সেটা আপনাদের দুজনের জন্যই কমন আর কি। একটা হলো যে জুলাই প্রোক্লেমেশন যেটি বা রেভলিউশনের প্রোক্লেমেশন, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে গণঅভ্যুত্থান বা ম্যাস সারপ্রাইজিং এর প্রোক্লেমেশন, এটা নিয়ে আপনাদের মন্তব্য কি আসলে? আজকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন যে এটি নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হবে। আমি দুজনের কাছেই আসলে এই প্রশ্নটি করব যে 5 মাস পরে প্রোক্লেমেশনটা কি একটু দেরি হয়ে গেছে কিনা, আপনাদের আসলে সেখানে স্টেকটা কতটুকু, আপনারা কতটুকু চান এই প্রোক্লেমেশনের বিষয়ে আসলে অগ্রগতি হোক? প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়টা দেখেন যে 7ই মার্চকে শেখ মুজিবের যে ভাষণটা আছে ওটাকে আওয়ামী লীগ বলবার চেষ্টা করে যে ওই দিনকার স্বাধীনতার ঘোষণা হয়ে গেছে। তো যদি তথাকথিত স্বাধীনতার ঘোষণা সেদিন হয়েও থাকে, তারপরে কিন্তু 10 দিন শেখ মুজিব গোলটেবিল করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবার জন্য। 25 তারিখ রাতে ক্র্যাকডাউন শুরু করবার পরে জিয়াউর রহমান সাহেব প্রথমত নিজে একটা ঘোষণা দিলেন, তারপরে শেখ মুজিবের পক্ষে আরেকটা ঘোষণা দিলেন 27 তারিখে। তাহলে যুদ্ধ তো আমরা কাইন্ড অফ 25শে মার্চ শুরু করে দিয়েছিলাম, কিন্তু আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রটা কখন পড়া হয়েছে? 17 এপ্রিল পড়া হয়েছে। তাহলে কি আমরা কখনো প্রশ্ন করেছি যে যুদ্ধ শুরু করার পরে কি স্বাধীন বাংলাদেশের রাষ্ট্র করবার প্রকল্প প্রস্তাবনা দেয়া যায়? কারণ আগে তো কোনো ম্যান্ডেট ছিল না। 70-এর নির্বাচনে তো পাকিস্তান ফ্রেমওয়ার্কের অধীনে নির্বাচন হয়েছে। আওয়ামী লীগ তো বলে নাই যে আমরা স্বাধীন বাংলাদেশ চাই। 7ই মার্চেও স্বাধীনতার ঘোষণা নাই, লড়াইয়ের ঘোষণা আছে, সংগ্রামের কথা বলে দেওয়া আছে, স্বাধীন বাংলাদেশের কথা। আপনি যদি এটা পুরোটা মিলায়া পড়েন দেখবেন যে স্বাধীন বাংলাদেশ নাই, পাকিস্তান জিন্দাবাদ বলে শেখ মুজিব বক্তব্য শেষ করেছে। অসংখ্য রেফারেন্স পাবেন আপনি, শত শত বইতে আছে। রাইট। তো সেই জায়গাতে আমরা এই প্রশ্নটা তুলি নাই, কেন দেরি করা হয়েছে, কেন বিলম্ব হলো। এরপরে আত্মসমর্পণ দিবস, আত্মসমর্পণ দিবসের পরে বাংলাদেশের কোনো প্রতিনিধিত্ব ছিল না। তো আপনি ছবিতে দেখেন বারবার কিন্তু ইন্ডিয়া আমাদেরকে এটা মনে করায় দেয় যে আমাদের জেনারেল ওসমানী কোথায় সেখানে। সে তো আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিল। অতএব সে যদি আমাদের অ্যালাইড ফোর্স হয়েছে, তাই না, মিত্রবাহিনী না, বাংলাদেশ ভারত মিলে যুদ্ধ করছে, তো মিত্রবাহিনী তো একসাথে কালেকটিভলি সারেন্ডার সেরেমনিতে থাকবে। সেখানে আমাদের এখানে কোনো রিপ্রেজেন্টেশন ছিল না। তো আমরা তো প্রশ্ন তুলতেই পারি যে তাহলে এটা আত্মসমর্পণ দিবস হইল কিনা, বাংলাদেশ যেখানে অনুপস্থিত নাই। এরপরে আবার ভারত প্রশাসন নিয়োগ করলো, ডিসিএসপি নিয়োগ করলো আমাদের জেলায় জেলায়। তো এই জায়গাগুলোতে যদি আপনি প্রশ্ন না তুলেন, আমরা যেহেতু তুলি নাই আগে, তুলবার রাইট আছে এখনো বিভিন্ন জায়গাতে, তাহলে 5 মাস পরে কেন হইতে পারবে না? 71 সালেও তো বাংলাদেশ রাষ্ট্র ভেঙে যায় নাই। বাংলাদেশ রাষ্ট্রে কিন্তু জুন জুলাইতে একটা ক্যাবিনেট গঠিত হয়েছিল যুদ্ধের মধ্যে। পাকিস্তান বিভিন্ন জায়গাতে উপনির্বাচন দিয়েছে তখনকার সরকার, উপনির্বাচন দিয়ে নতুন এমপি বানায় নিয়ে আসছিল। তাহলে সেই এমপি মন্ত্রী দিয়েও তো পাকিস্তান সরকার তখন দেশ চালাইছে। কিন্তু 16 বছরে বাংলাদেশ রাষ্ট্র যেভাবে ভেঙে খান খান হয়ে গেছে ভিতর থেকে, একটা রাষ্ট্র $16 বিলিয়ন যদি পার ইয়ারে তার লুট হয়, যে রাষ্ট্রে বাজেট হচ্ছে আপনার ধরেন $80 বিলিয়ন, এবং এটা খুবই মডেস্ট সাম। যে শ্বেতপত্র তৈরি করবার কমিটি হয়েছে তারা খুবই একটা বাজে কাজ করছে, ভেরি আনপ্রফেশনাল একটা কাজ করছে। পত্রিকার রিপোর্ট দেখে দেখে, টিআইবির রিপোর্ট দেখে দেখে রিপোর্ট বানাইছে। যদি আপনি জেনুইনলি সরকারি দপ্তর থেকে কাগজপত্র ফাইল ঘেটে এনে প্রকল্পের দুর্নীতি দেখতেন, এটা বছরে 16 বিলিয়ন না, এটা আমি ধারণা করি এটা 40-50 বিলিয়ন ডলারে ছাড়ায় যাবে লুটপাট। অতএব সেই রাষ্ট্রের দুর্ভিক্ষ হয় নাই। তাহলে রাষ্ট্র যে এখনো টিকে আছে বাংলাদেশ রাষ্ট্র, সেখানে দিন তারিখের আলোচনাটা করা ন্যায্য না। কারণ এই রাষ্ট্রে গৃহযুদ্ধ হওয়ার কথা ছিল। আওয়ামী লীগ বলে নাই আমাদেরকে ভয় দেখাইছে না যে আমরা ক্ষমতায় না থাকলে এখানে গৃহযুদ্ধ শুরু হবে, লক্ষ লক্ষ। আওয়ামী লীগের একজন লোক তো মারা যায় নাই। একজন সিনিয়র নেতা মারা গেছে কিনা আওয়ামী লীগের, যাকে দেশের মানুষ চিনে? সার্টেনলি এখানে খুন খারাপই হয়েছে, কিন্তু সেটা যদি স্কেল ধরেন পরিবর্তনের, যে স্কেলে পরিবর্তন হয়েছে এটা যদি পৃথিবীর ইতিহাস দেখেন, এখানে কয়েক লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী মারা যাওয়ার কথা ছিল, কিছুই হয়নি বাংলাদেশে। তাহলে সেই বাস্তবতায় দেখতে হবে যে আমার তো রাষ্ট্র নাই, আমার 4-5 দিন সরকার ছিল না, আমার পুলিশ ফোর্স এখনো ফাংশনাল না। 2,60,000-এর ভিতরে এখনো 1,60,000-70,000 হচ্ছে ছাত্রলীগ আর গোপালগঞ্জ। এই রাষ্ট্র চলবে কিভাবে? আমি যখন সমালোচনা করছি যে অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছে না, আমাকে এটাও মাথায় রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের 10টা হাত কোথায় যেটা দিয়ে সে লাঠিচার্জ করবে। ফাংশনাল কোনো ব্যুরোক্রেসি নাই। আপনার জনতার মঞ্চের কথা মনে আছেন, আপনি দেখেন যে বাংলাদেশে এখন ক্যাডাররা কর্মবিরতি পালন করছে, দফায় দফায় গ্রুপিং করে করে মিছিল মিটিং করছে তারা সচিবালয়ে, গায়ে হাতাহাতি হচ্ছে, কিল ঘুষি দিচ্ছে, জনপ্রশাসনের সচিবদেরকে গিয়ে অপমান করা হচ্ছে। তাহলে আমার টোটাল ব্যুরোক্রেসি ভেঙে গেছে।
আমার গোয়েন্দা সংস্থা কলাপস করেছে। আপনি দেখেন অহিংস গণ অভ্যুত্থানের নামে একটা চটি সংগঠন লিফলেট দিচ্ছে, বাস বোঝাই করে লোক আসতে শাহবাগে, জি। এখানে আসলে নাকি 50,000 টাকা পাওয়া যাবে। তাহলে আপনার গোয়েন্দা সংস্থা কলাপস করছে, তার মানে তাহলে জুলাই আপনার রাষ্ট্র কোথায়? ঘোষণাপত্র প্রয়োজন। হ্যাঁ প্রয়োজন, এবং এটা ডিলেটা আলোচনাটাই করা উচিত না আমাদের, Right. বরং আমাদের আলোচনাটা করা উচিত এটার উপকরণ নিয়ে, এটার ব্যাপারে ঐক্যমত তৈরি করা নিয়ে। এটার দিন তারিখটা ফ্লেক্সিবল, ওরা 15 দিন বলেছে, এটা 25 দিন হইতে পারে, 2 মাস হইতে পারে। কিন্তু বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটে গেছে স্বাধীনতা যুদ্ধের পরে। জি, এই ঘটনাটার আপনি কোনো দলিল রাখবেন না, কোনো হিস্টোরিক্যাল ডিক্লারেশন থাকবে না, রাইট। কি হয়ে গেল? অতএব এটার বিপক্ষে যারা কথা বলে তারা তো মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ী, এটার বিপক্ষে যারা কথা বলে তারা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি করছে বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ। অতএব এটা আমরা ঐক্যমতের আলোচনা করতে পারি, উপকরণের আলোচনা করতে পারি। আমি একই প্রশ্ন হারুন রশিদ ভাই আপনার কাছে করব, যে জুলাই প্রক্লেমেশনের বিষয়ে আপনাদের সঙ্গে কোনো আলোচনা কি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা সরকারের পক্ষ থেকে? না, এটা যেহেতু সরকার দায়িত্ব নিয়েছে, জি, সরকার দায়িত্ব নিয়েছে এবং সরকার, আমি মনে করি এটা যথার্থ, এবং সরকারেরই উচিত হবে আপনার সকল স্টেক হোল্ডারদের সাথে, রাজনৈতিক দল, ছাত্র সংগঠনগুলোর সাথে আলোচনা করে একটা আপনার ঐক্যমতের জায়গা তৈরি করা। এটার ক্ষেত্রে আমি মানে মনে করি না, আমরা আপনাদের দুজনের কাছ থেকে বুঝলাম যে এটা প্রয়োজনীয়তা আছে। আমি নেক্সট প্রশ্নটা যেতে চাই, যে প্রোক্লেমেশন হলে আমরা ফ্রেঞ্চ রেভলিউশনের পরে দেখেছি, কিংবা ব্রাজিলে, ভেনেজুয়েলা হয়েছে, সেক্ষেত্রে একটা বিষয় খুবই জরুরি হয়ে পড়ে, নতুন একটা সংবিধান। বিএনপি তো নতুন সংবিধান পাশ করার বিষয়ে অনেকটাই বলেছে যে এটা আসলে মানে উচিত হবে না, নতুন একটি সংবিধান। না, নতুন সংবিধান পাশ করা না, নতুন এই সংবিধান তো পরিবর্তন হবেই। জি, পুনর্লিখনের কথা বলছেন। যে সংবিধানটা আপনার আমাদের 72 সালে আপনার রচিত হয়েছে, সেটা তো আপনার 15টা সংশোধনী এসছে, এবং 15টা সংশোধনী ইতিমধ্যে হাইকোর্ট থেকে আপনার বাতিল করেছে। সুতরাং এই সংবিধানের মধ্যে যে অসঙ্গতিগুলো আছে সেগুলো বাতিল হবে, আর যেগুলো নতুন করে অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন, সংশোধন হওয়া দরকার, সেগুলো আমরা অন্তর্ভুক্ত করব, সংশোধন করব। 1 2 নাম্বার হচ্ছে যে আপনার জুলাই প্রক্লেমেশনের ব্যাপারে যে আলোচনাটা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার এটাকে কেন্দ্র করে যদি জাতি বিভাজিত না হয়, আমরা আর বিভাজন তৈরি হলে, আমরা গত জুলাই আগস্টের মধ্যে গত 15 বছরে যে জাতি ক্ষতি বোঝা বহন করছি, আবার যদি আমাদের মধ্যে সংঘাত বা আমার মধ্যে জাতীয় অনৈক্য বিনষ্ট হয়, এই আমি মনে করি যে এটা আমাদের জন্য বহন করা খুব কঠিন হবে। আপনারা এখন দ্রব্যমূল্যই বলেন, অর্থনৈতিক সূচক বলেন, আমাদের এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় এখন আমরা আছি। আমাদের রেমিটেন্সে এখন একমাত্র ভরসা এই গত ডিসেম্বরে, আমাদের গত অর্থ বছরে বলা যায় যে আমাদের সবচেয়ে বেশি রেমিটেন্স আসছে। কিন্তু এই যে আমাদের প্রায় 10 লক্ষ 20 লক্ষ শ্রমিকরা যাচ্ছে, মাথার ঘাম পায়ে ফেলে এই টাকাটা পাঠাচ্ছে, এটা আমাদের এখন চলার শক্তি হয়ে গেছে। আমি মনে করি যে আপনার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এটা দায়িত্ব নিয়েছে, আমি মনে করি এটা যথার্থ। উনি সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে, এবং এটার মধ্যে ভিন্ন মত ভিন্ন পথ থাকবেই, একটা ঐক্যমতের জায়গা সৃষ্টি করে, যেটা ফুয়াদও বললো যে এটা 15 আপনার জানুয়ারির জায়গায় 25শে জানুয়ারি হতে পারে, আপনার 21শে ফেব্রুয়ারি হতে পারে, 26শে মার্চ হতে পারে, তাতে কোনো দোষের কিছু হবে না। কিন্তু এটার ব্যাপারে একটা অবশ্যই ঘোষণা বা একটা থাকা প্রয়োজন আমি মনে করি। আমি একটু যদি বলি যে 15টি সংশোধনী হয়েছে আমাদের সংবিধানে, আরও অনেকে বলে 15টি বা 23টির মতো সমস্যা দেখা দিচ্ছে, মানে এক একজন সংবিধান বিশেষজ্ঞের কাছে এক এক রকম। তাহলে পুনর্লিখনে আসলে সমস্যাটা কোথায়? পুনর্লিখন আর সংশোধনী আপনার শুনেন, একটা সংবিধানের জন্য অনেকগুলো আসলে পৃথিবীতে সংবিধান স্বৈরতন্ত্র কায়েমের জন্য যথেষ্ট না, এটা বাদ দিয়ে দিবেন আপনি, অসুবিধা নাই তো। সংবিধান তো একবারই রচিত হয় পৃথিবীতে। ভারতের সংবিধান তো আপনার 47-এর পরে স্পেনে তো দ্বিতীয়বার সংবিধান রচিত হয়েছে, বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। এখন এখানে সংবিধানের মধ্যে, আমাদের সংবিধান কিন্তু চমৎকার, সংবিধানের মধ্যে যে সমস্ত জায়গাগুলো আছে অত্যন্ত চমৎকার, কিন্তু আমরা সেগুলো আপনার বাস্তবায়ন করি না, মানি না। আমরা ক্ষমতায় থাকলে সেই জায়গাগুলো আমরা অনুসরণ করি না। এখন এই সব জায়গাগুলোর মধ্যে যেসব জায়গাগুলো আমাদের পরিবর্তন করা দরকার, আর যেগুলো নতুন করে এখন এই যে আপনার এই বাস্তবতার নিরিখে বৈষম্য দূর করা, বিচারক নিয়োগের আইন আছে, বলা আছে সংবিধানের, আপনার নির্বাচন কমিশনার আইন করা, এই জায়গাগুলো আমরা করিনি গত 50 বছরে, সংবিধানে কিন্তু বলা আছে। সেই জায়গাগুলো যদি আমরা এখন এই যে সংস্কারের কাজ চলছে, আমার কাছে সময় খুবই কম, ফুয়াদ ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাই যে সংবিধানে এতগুলো পরিবর্তন সংশোধনী হয়েছে, এতগুলো সমস্যার আরো আর্টিকেলস আছে, সংবিধান পুনর্লিখনে কোনো সমস্যা আপনি দেখেন? না, মোটেই সমস্যা দেখি না। আমি ব্যক্তিগতভাবে সংবিধান ফেলে দেওয়ার পক্ষের মানুষ, শুরু থেকে বলেছি। আমার দলের পক্ষ থেকে পুনর্লিখনের জন্য যে প্রস্তাবনা সেটা এবং একটা কাঠামো আমরা প্রস্তাব করে কমিশনে জমা দিয়েছি। 72-এর সংবিধানটা প্রবলেম্যাটিক কেন, ফেলে দেওয়া উচিত কেন?
দেখেন যে আমার কারা আরেকটা প্রশ্ন আছে 2 মিনিটে যদি একটু শেষ করেন। জি। হ্যাঁ, কারা এই সংবিধানটা তৈরি করেছে? 1970 সালের পাকিস্তান রাষ্ট্রকে রক্ষা করবার জন্য যারা জাতীয় পরিষদে এবং প্রাদেশিক পরিষদে নির্বাচিত হয়েছে, সেই মানুষগুলোর সদস্যরা মিলে আপনার একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করেছে 72 সালে শেখ মুজিব ফিরে আসার পরে, এবং তাও কিন্তু সকল সদস্যদেরকে নিয়ে শেখ মুজিব ডিসাইড করছে কারা কারা এই সাংবিধানিক পরিষদের গণপরিষদের সদস্য হবেন। তাহলে প্রশ্ন হচ্ছে যে আপনি কয়েক মাস আগে পর্যন্ত লড়াই করলেন, মিছিল মিটিং করলেন, মার্চ মাসের 2 তারিখে এখানে 3 তারিখে পার্লামেন্ট বসার কথা, 2 তারিখে এটা বাতিল করে দেওয়া হইলো, 7ই মার্চ প্রোগ্রাম করলেন, 15 থেকে 25শে মার্চ গোলটেবিল করলেন পাকিস্তান রাষ্ট্রটাকে ধরে রাখবার জন্য যারা, সেই মানুষগুলো একটা নতুন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য হয়েছে। ভেরি প্রবলেম্যাটিক। দ্বিতীয় প্রবলেম হচ্ছে যে আপনি করেছেন একটা ফাউল কাজ করছেন, সমস্যা নাই, আপনার তো এই কাজটাকে এখন জায়েজ করতে হবে, বৈধ করতে হবে। বৈধ করার কি সুযোগ ছিল? আপনি ড্রাফট কনস্টিটিউশনটাকে গণভোটে দিয়ে দিবেন, যেহেতু আপনি এর আগে ম্যান্ডেট নেন নাই এটার পক্ষে। জি, ধন্যবাদ। তৃতীয়ত আমি আপনার কাছে শেষ প্রশ্ন করতে চাই যে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব যিনি আছেন আক্তার হোসেন, তিনি বলেছেন যে আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন, সেটি সংবিধান পাশ করবে, পাশাপাশি আইনসভার কাজও তারা করবে, বা এটা পার্লামেন্টের যে কাজ তারা করবে। প্রস্তাবের সঙ্গে আপনি একমত কিনা? এটা তো লম্বা আলোচনা, 1 মিনিটে এই আলোচনা করাটা ভুল বোঝাবুঝির তৈরি হবে। আমার মনে হয় যে 72-এর সংবিধান এবং গণপরিষদ নিয়ে লম্বা আলোচনা হওয়া উচিত। আচ্ছা, হারুন ভাই, আপনার কাছে প্রশ্ন যে আপনি কি আসলে নেক্সট ইলেকশন একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন, এখানে আপনি যেটা সংবিধান ফেলে দেওয়া আর সংবিধান পুনর্লিখন বা সংবিধান সংশোধন, এটা খুব বেশি পার্থক্যর বিষয় না। আমরাও যখন আপনার শেখ হাসিনা পঞ্চদশ সংশোধনী নিয়ে আসলো, তত্ত্বাবধায়ক সরকার বেগম খালেদা জিয়াও বলেছিলেন, জি, এটা আমরাও বলেছি, মাঠে ম্যাটার বক্তৃতায় আমরাও বলেছি। এখন বিষয়টা হচ্ছে যে আপনি সংবিধানের মধ্যে যে সব বিষয়গুলো আমাদের অসঙ্গতি বিদ্যমান, এটাই তো হচ্ছে আপনারই মানে সংবিধানের আপনি কালকে যেটা করবেন সেটা যে আগামী 2 বছর পর এখন একটা পুনর্লিখন করলেন সংবিধান, সেটা যে 2 বছর পর আবার পরিবর্তন হবে না, যুগের সাথে সময়ের সাথে আইন প্রণয়নের সাথে আইন প্রয়োগের সাথে আবারও প্রয়োজন হতে পারে। মানুষের তৈরি আইন, এটা তো কোরআন না, যে কারণে সংবিধান এটার মধ্যে অনেকে ডিবেট করছে। আমি মনে করি যেটা একদম সুস্পষ্টভাবে যে সংবিধান অবশ্যই আপনার সংস্কার করা লাগবে, এবং এই বর্তমান জুলাই আগস্টের যে আকাঙ্ক্ষা তার সাথে সামঞ্জস্য রেখেই সংবিধানের মধ্যে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে তো আমাদের মোটামুটিভাবে একটা আপনার যে প্রত্যাশা সেটা ওই জায়গাতে চলে আসবে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আপনার গণপরিষদ বা জাতীয় সংসদ, এই বিষয়গুলো নিয়ে তো আলোচনা হচ্ছে। আমি আগাম মন্তব্য করতে চাই না এই কারণে যে এগুলো নিয়ে সংস্কার প্রস্তাব আসুক, আমাদের দল থেকেও আপনার সংস্কার প্রস্তাবের সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হচ্ছে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। জাতীয় বিষয় যেহেতু, আমি মনে করি এই ক্ষেত্রে জাতীয় পর্যায়ে আলাপ আলোচনা হচ্ছে, আলাপ আলোচনায় যদি আমাদের দল অংশগ্রহণও করছে, সেই জায়গা থেকে এ ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে আমি মনে করি। তবে আমার কাছে সবচেয়ে যেটা আমার আহ্বান থাকবে যে আমরা জুলাই আগস্টের ঘটনার মধ্য দিয়ে যে জাতীয় ঐক্যমতের একটা জায়গা আমরা দাঁড়িয়েছি, সেই জায়গাটায় যেন আমাদের নষ্ট না হয়। জাতীয় আমাদের যে সংকট, আন্তর্জাতিক যে আমাদের সংকট, সেই জায়গাগুলোর ক্ষেত্রে যেন অন্ততপক্ষে আমরা আমাদের এক টেবিলে বসে আলোচনা করতে পারি, বড় ছোট সকল দলই। এবং দেশের সবচেয়ে বড় যেটা প্রয়োজন, আমাদের দেশে গণতান্ত্রিক চর্চা 50 বছর হয়নি। গণতান্ত্রিক চর্চার মধ্যে আপনাকে ভুল বুঝাবুঝি থাকবে, বিভিন্ন রকম সংকট থাকবে, আপনাকে এগিয়ে যেতে হবে। এইটা যদি আমি এগিয়ে যেতে পারি, আর সবচেয়ে আরো বড় হচ্ছে যে আমাদের দেশে আইনের শাসনকে নিশ্চিত করতে হবে। আইনের শাসন যদি আপনি নিশ্চিত না করতে পারেন, আরো লাস্ট একটা কথা বলি, শেষ করে দিচ্ছি। আপনার হচ্ছে কি যে আইনের যদি সুষম প্রয়োগ না থাকে, আমি ক্ষমতাসীন দল, আমার জন্য আইনের প্রয়োগ একরকম, অপোজিশনের জন্য আইনের প্রয়োগ একরকম, অর্থাৎ আইনে যদি সুষম প্রয়োগ না থাকে তাহলে আপনি কখনোই দেশকে ভালো করতে পারবেন না, সম্ভব নয়। অসংখ্য ধন্যবাদ জনাব হারুনুর রশিদ, অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনাদের দুজনকেই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।